এবার বিপিএল এর শুরু থেকেই আমি খেলা দেখছি টি স্পোর্টস এর ওয়েবসাইটে। ফলে যেটা হয়েছে যে আপনারা বেশিরভাগ যেটা দেখছেন যে টেলিভিশনে ইংরেজি ধারাভাষ্য সেটা আমার দেখা হচ্ছে না। আমার দেখা হচ্ছে এবং পরম সৌভাগ্যক্রমে আমার দেখা হচ্ছে বাংলা ধারাভাষ্যটা। কারণ টি স্পোর্টস এ ওরা অনলাইনে বাংলা ধারাভাষ্য চালাচ্ছে। এই বাংলা ধারাভাষ্য দেখতে, দেখতে আমি বলা যায় মুগ্ধ হয়ে গেছি। আমাদের হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার, আবিদ হোসেন সামি এদের ধারাভাষ্য দেখতে গিয়ে আমার মনে হচ্ছিল যে এরকম একটা দিনের স্বপ্নে আমাদের আব্দুল হামিদ বা আমার দাদাভাই তারা আসলে এই বাংলা ধারাভাষ্যের জন্য যুদ্ধটা করছিলেন। সেখান থেকে আমাদের বাংলা ধারাভাষ্য একদম পচে গেছিল। সেই জায়গা থেকে আবার বলা যায় যে বাংলা ধারাভাষ্য একটা প্রাণ ফিরে পাইছে। সত্যিকারের সুদিন ফিরে পাইছে। তো সেই জিনিসটা একটু সংক্ষেপে যদি বলি যে বাংলা ধারাভাষ্যটা কিভাবে শুরু হয়েছিল, কিভাবে নষ্ট হলো এবং কিভাবে আবার আজকের অবস্থায় আসলো। হ্যাঁ, বাংলা ধারাভাষ্য সব ধরনের খেলাধুলায় শুরু করার আসলে একক কৃতিত্ব আব্দুল হামিদের। আমাদের প্রয়াত ক্রীড়া সাংবাদিক এবং কিংবদন্তি ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হামিদের। সেই ব্যাপারটা খুব নাটকীয় ছিল। রীতিমতো উর্দুভাষীদের সঙ্গে লড়াই করে হামিদ ভাইকে, আমার দাদাভাইকে এই কাজটা করতে হয়েছিল। তো আমি পরম সৌভাগ্যবান, একবারে পরম সৌভাগ্যবান সেটা সব ক্ষেত্রেই যে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা, ক্রীড়া ধারাভাষ্যের কিংবদন্তি সব মানুষদের কিভাবে যেন কাছে যেতে পারছি। খুব অল্প সময়ের জন্য আমি আমাদের সময় পত্রিকায় যোগ দিছিলাম ক্রীড়া সাংবাদিক হিসাবে। মানে খুবই বিব্রতকর ঘটনা ছিল। ওখানে আমাকে ক্রীড়া সম্পাদক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। এবং সেইখানে আমার সঙ্গে মানে ঘনিষ্ঠতা হলো আমাদের আব্দুল হামিদ ভাইয়ের। মানে বাংলাদেশের কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া ধারাভাষ্যকার। তো যখন আমাকে ক্রীড়া সম্পাদক হতে বলা হলো, তখনই আমি আসলে মঞ্জু ভাই, যিনি তখন আমাদের সময়ের সম্পাদক, 'প্রথম আলোর নিউজ এডিটর' ছিলেন আগে। মঞ্জু ভাইকে বললাম যে, "এটা কেমন হবে যে হামিদ ভাই এই টিমে থাকবেন, সেই টিমে আমি ক্রীড়া সম্পাদক।" তো উনি বললেন, "তুমি একবার হামিদ ভাইয়ের সঙ্গে কথা বলে দেখো।" তো আমি গেলাম ওই ডিপার্টমেন্টে গিয়ে হামিদ ভাইয়ের সঙ্গে আমি তাকে ১ম এ সালাম দিয়ে বললাম যে, "ভাই আমি তো আপনি থাকতে ক্রীড়া সম্পাদক হতে পারি না।" তো উনি উঠে দাঁড়ায় আমারে জড়ায় ধরলেন। জড়ায় ধরে বললেন যে, "প্রথমত আমারে ভাই বলা যাবে না। তুমি আমারে দাদা ভাই বলবা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো ক্রীড়া সম্পাদক যদি আমি হতে চাইতাম, তাহলে কিন্তু আমি অনেক আগে ক্রীড়া সম্পাদক হতে পারতাম।" খুবই সত্যি কথা। বাংলাদেশের সাংবাদিকতায় তো উনার কাছাকাছি লোক খুব কম আছে। তো উনি বললেন যে, "আমার এই বয়সে আর এটা ভালো লাগে না, এইসব দায়িত্ব সামলাতে।" আমি বলছি যে, "দেবু যদি আসে তাহলে ওকে ক্রীড়া সম্পাদকের দায়িত্বটা দেন। ও পাতা-টাতা ঠিকমতো করতে পারে। তোমার যা, যা কোঅপারেশন দরকার আমি তাই করব।" সেই দিন থেকে এই লোকটার সঙ্গে পরের মাস ৬ এক আমার একেবারে প্রতিদিনকার সম্পর্ক ছিল। আমার তখনকার ওখানে কলিগ ছিল জানে আলম। জানে আলমের সঙ্গে এরপরে আমি দীর্ঘ পথ পাড়ি দিছি। তো দাদাভাইয়ের সঙ্গে প্রতিদিন যেটা হতো যে সন্ধ্যাবেলায় উনি কাজটা শেষ করে যখন চলে যাবেন, এমনিতে আমরা কয়েকবার চা খেতে যেতাম। তখন উনি বেশ জোরে আওয়াজ দিতেন, "দাদা ভাই এখন আর কাজ চলবে না। আসো নিচে যাই।" সবাই মিলে আমরা দোতলা বিল্ডিং, দোতলা থেকে নিচে নামতাম। নিচে নেমে চায়ের দোকানে যেতাম। কখনো দাদাভাইয়ের সঙ্গে চা খেতে গিয়ে আমরা কেউ বিল দিতে পারিনি। উনিই বিলটা দিতেন। এবং ওই চায়ের আড্ডাগুলোতে আসলে দাদাভাইয়ের কাছ থেকে আমরা সেই গল্পগুলো শুনতে পারছি যে কিভাবে বাংলাদেশে ক্রীড়া ধারাভাষ্যটা শুরু হলো। এইটা ৬০ এর দশকের ঘটনা। তো দাদাভাইয়ের জন্ম হচ্ছে নদীয়াতে, পশ্চিম বাংলার নদীয়াতে। আপনারা নদীয়া সম্পর্কে জানেন যে বাংলাদেশের রিচুয়ালি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা এবং ভাষা, সংস্কৃতি সব দিক থেকে খুব অনুকরণীয় একটা জায়গা হচ্ছে নদীয়া। তো সেখানকার একজন মানুষ হিসাবে দাদাভাই ছিলেন না, আব্দুল হামিদ ছিলেন অত্যন্ত প্রমিত বাংলাভাষী একজন মানুষ। একেবারে আপনারা শান্তিনিকেতনে যে বাংলা শোনেন, ওই বাংলা বলতেন উনি। ওনরা বাংলাদেশে আসার পরে উনি ছোটবেলা থেকে খেলাধুলা করতেন। বাংলাদেশের টপ লেভেলেই খেলছেন। ভলিবল তো একদম শীর্ষ পর্যায়ে খেলছেন। ক্রিকেট, ফুটবল সবগুলোই শীর্ষ পর্যায়ে খেলছেন। কিন্তু যেটা হলো যে দাদাভাই একসময় বেতারের সঙ্গে যুক্ত হলেন। তো ওনার যেটা কাজ ছিল তখন আমাদের এখানে লোকাল খেলা বা পাকিস্তানের খেলাধুলো এগুলোর ধারাভাষ্য যেত উর্দুতে। উর্দুর বিখ্যাত সব ধারাভাষ্যকার ছিলেন, ওনারা ধারাভাষ্য দিতেন। আর প্রতিটা দিনের খেলা শেষে বা প্রতিটা খেলা শেষে ৫ মিনিটের একটা সারসংক্ষেপ যেত। ওই দিনের খেলা নিয়ে বা ওই খেলাটা নিয়ে ৫ মিনিটের একটা সারসংক্ষেপ যেত। যেটা বাংলায় পড়তেন আব্দুল হামিদ। পড়তেন না, বলতেন আসলে। উনি কখনো স্ক্রিপ্ট ফলো করতেন না ওইটা করতে গিয়ে। এটা করতে গিয়ে উনার একসময় মনে হলো যে আমি কেন সারসংক্ষেপ পড়তেছি শুধু। আমার দেশের মানুষ হচ্ছে শ্রোতা। খেলতেছে আমার দেশের মানুষ, আমার বাংলার মানুষ।
আমি উর্দুতে ধারাভাষ্য হবে সেটা ৫ মিনিটের একটা সারসংক্ষেপ বাংলা যাবে, এটা তো হতে পারে না। উনি তখন রেডিওর কর্মকর্তাদের বললেন যে, "এখানে বাংলা ধারাভাষ্যও যেতে হবে।" রেডিওর কর্মকর্তারা ওনারে বললেন যে, "তোমার কি ধারাভাষ্য দেওয়ার খুব শখ? তাহলে তুমি উর্দুতে ধারাভাষ্য দাও।" তো উনি বললেন, "উর্দুতে ধারাভাষ্য দেওয়ারই যদি ইচ্ছা থাকতো তাহলে তোমাদের সঙ্গে আমি কথা বলতে আসতাম না। আমি তো উর্দু ধারাভাষ্যেরই বিরোধিতা করতে আসছি। আমি বাংলায় ধারাভাষ্য দিতে চাই এবং সেটা আমার বাংলার মানুষের জন্য দিতে চাই। আমি বাঙালি খেলতেছে, বাংলার মানুষের জন্য ধারাভাষ্য প্রচার হচ্ছে, এটা তো উর্দুতে হতে পারে না।" তীব্র লড়াই করে এবং ওখানে রেডিও স্টেশনের অন্যান্য বাঙালি কর্মকর্তা যারা ছিলেন তারা হামিদ ভাইয়ের এই আন্দোলন বলবো আমি এটাকে, আন্দোলনে যুক্ত হলেন। তারাও বললেন যে না বাংলায় ধারাভাষ্য যেতে হবে। পরে পাকিস্তান বেতার মেনে নিল যে এই পাকিস্তানে যেসব খেলা হবে সেই খেলার খানিকটা অংশ করে হলেও বাংলা ধারাভাষ্য যাবে। এবং সেখান থেকে আব্দুল হামিদের সঙ্গে পরবর্তীতে খোদাবক্স মৃধা সহ অনেক কিংবদন্তি ধারাভাষ্যকার যুক্ত হলেন এবং এরা ছিলেন প্রত্যেকে পণ্ডিত মানুষ। ধরেন খোদাবক্স মৃধা প্রফেসর ছিলেন, একদম শিক্ষক মানুষ ছিলেন। এরকম যারা ছিলেন প্রত্যেকে খেলাধুলায় পণ্ডিত মানুষ ছিলেন। খেলাধুলা নিজেরা করে আসছেন ওই সর্বোচ্চ পর্যায়ে। খেলাধুলা নিয়ে গভীর একটা জ্ঞান ছিল। সবচেয়ে বড় কথা এদের ভাষার উপরে দারুণ একটা দখল ছিল। আমি আব্দুল হামিদের সঙ্গে মিশছি তো। আব্দুল হামিদ সম্পর্কে আমি একেবারে সাক্ষ্য দিতে পারি যে ওনার যে জ্ঞান, দক্ষতা, ভাষার উপরে দক্ষতা এগুলো ছিল, এগুলোর আশেপাশে কেউ নাই। কিন্তু ওই গোল্ডেন টাইমটা না আমরা খুব বেশি ধরে রাখতে পারিনি। ৭০ এর পরে আমরা পুরোপুরি বাংলা ধারাভাষ্যে চলে গেলাম। তখন এক ঝাঁক তখনকার তরুণ এবং পণ্ডিত ব্যক্তি আমাদের বাংলা ধারাভাষ্যে যুক্ত হলেন। ৮০ দশকের মাঝামাঝি বা শেষ পর্যন্ত এই জৌলুসটা ছিল বাংলা ধারাভাষ্যের। মানে রীতিমতো কলকাতার বাংলা ধারাভাষ্যের সঙ্গে প্রতিযোগিতা করে খোদাবক্স মৃধা, আব্দুল হামিদরা ঢাকায় ধারাভাষ্য দিতেন। সেই জায়গা থেকে চরম একটা অধঃপতন হয়েছিল। চরম একটা অধঃপতন হয়েছিল। আমি এখন এই পর্বে আর কারো নাম নেব না। এর আগের পর্বেও যাদের নাম নেওয়া উচিত ছিল সব গুণী ব্যক্তির নাম একসঙ্গে মাথায় আসে না, নিতে পারি নাই। কিন্তু এবার যেহেতু নিন্দা করব এবার কারো নাম নেব না। আপনারা বুঝতে পারবেন। এর পরের পর্বে ধারাভাষ্যটা হলো আসলে একেবারেই থোড়-বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। এটা বলতে বাধ্য হলাম। মানে ওই যে আমরা ধারাভাষ্য নিয়ে নানা রকম কৌতুক শুনি যে কর্দমাক্ত আকাশ, মেঘাচ্ছন্ন মাঠ, এই যে সব আজগুবি ব্যাপার। এটা সত্যিই উনি বলছিলেন কিনা আমি জানি না। কিন্তু এই জাতীয় ব্যাপারই ঘটছে। একেবারে যাচ্ছে তাই বিশেষণ, বিশেষণের কোনো অর্থ নেই। সে বিশেষণ জোর করে বানানো। সবচেয়ে বড় কথা মাঠের খেলার কোনো বিশ্লেষণ নাই। যারা ধারাভাষ্য দিচ্ছিলেন এই সময়টা এসে মানে এই ৯০ দশক থেকে শুরু করে গত ৪-৫ বছর আগে পর্যন্ত তারা মাঠের খেলা বুঝতেন কিনা এ নিয়েও আমার ব্যাপক সন্দেহ আছে। মাঠের খেলা বিশ্লেষণ করতে পারেন না। আরেকটা জিনিস এর মধ্যে ঘটলো, প্রযুক্তির একটা উন্নতি ঘটলো। মানে ৮০ দশক পর্যন্ত তো আমাদের ধারাভাষ্যকাররা মূলত বেতার কেন্দ্রিক ধারাভাষ্য দিতেন। পরে যখন টিভিতে লাইভ দেখানো শুরু হলো সেটা তো ৮০ শেষ দিকে। টিভিতে লাইভ খেলার ধারাভাষ্য কিন্তু আবার অন্য কিছু ডিমান্ড করে। ডিমান্ড করে গল্প, ডিমান্ড করে রিলেটেড অ্যানালাইসিস, ডিমান্ড করে ইনসাইট, ডিমান্ড করে ওই বিহাইন্ড দ্য সিন স্টোরি। মানে টিভিতে তো আপনি রেডিওর মতো যে পরের বল ছুটে আসছেন অমুক, এবার কিন্তু ব্যাটে বলে হলো না, বল চলে গেল থার্ড ম্যানে, এভাবে বললে হবে না। কারণ টিভিতে তো ওটা দেখাই যাচ্ছে যে পরের বল অমুক ছুটে আসছেন, নাহিদ রানা ছুটে আসছেন, বল যে সে ডিফেন্স করছে, বল যে থার্ড ম্যানে গেছে, এটা তো দেখা যাচ্ছে। এটা বলার জন্য আপনার ওখানে থাকার দরকার কি? তাহলে মিউট করে রাখলেই হয়। এখন আপনাকে বাড়তি কিছু বলতে হবে। সেটা একদমই পারতেন না আমাদের পরের সময়ের যে ধারাভাষ্যকাররা। তারা মুখস্থ কথাবার্তা বলে যেতেন, ওই অমুকের হাত থেকে তমুকের হাতে বল তমুক, এবার বলটা ট্রাউজারে ঘষে আবার ক্যাপ্টেনকে বুঝে দিলেন, এই টাইপের বর্ণনা দিতেন। মানে ধারা বর্ণনা, নট ধারাভাষ্য। ধারাভাষ্য একটা অন্য লেভেলের ব্যাপার। সেই জিনিসটা আমরা মিস করতেছিলাম। ইংরেজি ধারাভাষ্য নিয়ে আরেকদিন বলব। আজকে ইংরেজি ধারাভাষ্য নিয়ে না বলে, ইংরেজি ধারাভাষ্যটাও আমাদের এখানে হয় না এখনো। হবে, হবে, নিশ্চয়ই হবে। এখনো হয় না। কিন্তু বাংলা ধারাভাষ্যটার পতন হলো ভয়াবহ আকারে। আমি ক্রীড়া সাংবাদিকতায় ঢোকার পরে আমি বাংলা ধারাভাষ্য বা ইংরেজি ধারাভাষ্য কোনোটাই বাংলাদেশী খেলার ক্ষেত্রে খুব একটা ফলো করতে পারতাম না। কারণ আমাকে তো মাঠে থাকতে হতো, প্রেস বক্সে থাকতে হতো। ওখানে তো আমরা ধারাভাষ্য খুব একটা শুনতাম না। কিন্তু লোকাল ফুটবল, লোকাল ক্রিকেটের ক্ষেত্রে ধারাভাষ্যটা কানে যেত এবং সেটা আসলেই খুব বিরক্তিকর ছিল। অথচ দেখেন এই ধারাভাষ্যই কিন্তু আমাদের ফুটবল, ক্রিকেটকে সারা দেশে ছড়ায় দিছে। এই যে আবাহনীর খেলা সম্পর্কে আমরা ছোটবেলায় শুনছি, আবাহনীর হয়ে আকরাম ভাই এই করতেছে, মোহামেডানের হয়ে বুলবুল ভাই এই করতেছে, মনে মুন্না আবাহনীর হয়ে এরকম ডিফেন্স করতেছে। এই ব্যাপারগুলো কোত্থেকে জানছি? আমি তো ঢাকায় ছিলাম না। বাংলাদেশের কোটি, কোটি মানুষ আজকে যারা স্পোর্টসের স্টেক হোল্ডার তারা সবাই মানে আমি দর্শক সহ বলতেছি। সব মিলেই তো স্পোর্টসকে আমরা এই জায়গাটায় নিচ্ছি। সেই কোটি, কোটি মানুষ খেলাধুলার সঙ্গে এনগেজ হয়েছেন এই ধারাভাষ্যের কল্যাণে।
এই আব্দুল হামিদ খোদাবক্স মৃধাদের হাত ধরেই মানুষ এই খেলাধুলায় সম্পৃক্ত হয়েছে, এই কোটি, কোটি মানুষ। আজকে যে ক্রিকেট বোর্ডের ফান্ডে কয়েক হাজার কোটি টাকা নাকি শুধু হাজার কোটি টাকা, যাই থাক ওখানে আমাদের ধারাভাষ্যকারদের একটা অবদান আছে। তারা মানুষের ভিতরে খেলাটা ছড়ায় দিচ্ছেন, মানুষের কানে, কানে পৌঁছায় দিচ্ছেন খেলাটা একদম গ্রামের মানুষ। এই যে আজকে আমি যেরকম গ্রামে বসে কথা বলতেছি, আমরা গ্রামের প্রত্যন্ত এলাকায় বসে ডিটেইল জানতে পারছি খেলা সম্পর্কে ওই সময়। কিন্তু সেটা আর আমরা ধরে রাখতে পারিনি। খুব দুর্ভাগ্যজনক একটা পতন হয়েছে আমাদের। আমরা না পারছি টিভি মনিটরের সঙ্গে মানায় নিতে, না পারছি আধুনিক ধারাভাষ্য দিতে। সেই জায়গাটায় গত ২-৩ বছর ধরে একটা রেভুলেশন হচ্ছিল আস্তে, আস্তে। সেটা আমি শুনতেছিলাম এরোর মুখে যে কিছু নতুন ধারাভাষ্যকার উঠে আসতেছে, তরুণরা উঠে আসতেছে। তারা সুন্দর, সুন্দর কথা বলতেছে, সুন্দর অ্যানালাইসিস করে। এই প্ল্যাটফর্মটা করে দিচ্ছিল আমাদের কয়েকটা লোকাল টেলিভিশন চ্যানেল, যারা মূলত তাদের মূল চ্যানেল ছাড়াও অন্যান্য জায়গায় ধারাভাষ্য প্রচার করতেছিল বাংলায়। সেই জায়গাটায় আমাদের একটা বড় আবিষ্কার ছিল আবিদ হোসেন সামি। আবিদ হোসেন সামি এমনি যেমন টেকনিক্যালি ক্রিকেট খুব ভালো বোঝেন, নিজে সাবেক ক্রিকেটার ছিল, সঙ্গে সার্টিফাইড অ্যানালিস্ট এবং ওর শুরুটা কিন্তু ধারাভাষ্য দিয়ে এবং ও ধারাভাষ্য শুরু থেকেই খুব চমৎকার করতেছে। এই জায়গাটায় অবশ্যই টিএ স্পোর্টস একটা বড় কৃতিত্ব পাবে, যমুনা টিভিও পাবে, যারা, যারা এই সময়ে কাজ করছে। গাজী টিভি আরও যারা কাজ করছে। কারণ এইখানে ধারাভাষ্যের প্ল্যাটফর্মটা তারা তৈরি করছে মূলত আপনার যখন খেলা সম্প্রচার হয়, খেলা সম্প্রচারের মাঝে, মাঝে বিভিন্ন ব্রেক থাকে। দিনব্যাপী টেস্ট খেলা হচ্ছে, এটাতে কয়েকটা বড় ছোট ব্রেক থাকে। প্রত্যেকটা ব্রেকে এরা ওই সামির মতো ধারাভাষ্যকার বা বিশ্লেষকদের নিয়ে, সাবেক ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম চালাইছে। যেগুলা থেকে আমরা এই যে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, বিহাইন্ড দ্য সিন স্টোরি এই জিনিসগুলো একটু, একটু করে জানা শুরু করছি। তবে আমার জানা মতে এবার এই বিপিএল উপলক্ষে টি স্পোর্টস যে আয়োজনটা করছে তাদের অনলাইন প্ল্যাটফর্মের জন্য, এটা সম্ভবত বাংলাদেশের এ যাবৎকালে টেলিভিশন চালু হওয়ার পরে সেরা আয়োজন ধারাভাষ্যের দিক থেকে। সেরা বলতেছি কেন? এমনিতে তো যারা টিভির দক্ষ মুখ, যারা টিভিতে এগুলো বলে দক্ষ, আবিদ হোসেন সামি, মানজুর ভাই সহ আরও যারা তরুণ আছে, তাদেরকে ওরা এক করছে। ওদের এক্সপার্টাইজটা তো আমাদের কাছে আগে থেকে পরিচিত। কিন্তু এবার খুব ইন্টারেস্টিং হয়েছে হান্নান ভাইয়ের ব্যাপারটা আমি জানি না হান্নান ভাই এর আগে ধারাভাষ্য দিচ্ছেন কিনা? সুমন ভাই ফার্স্ট টাইম ধারাভাষ্য দিতে আসছে। কিন্তু সুবিধা হয়েছে যে এর ভিতরেই সুমন ভাই, হান্নান ভাইরা বিভিন্ন চ্যানেলে ওই যে আপনার অনুষ্ঠানগুলো করে অভ্যস্ত হয়ে গেছেন, টক শো টাইপের যে অনুষ্ঠানগুলা। ফলে তারা তাদের মুখের আর জড়তাটা নাই। এবং এখানে ইন্টারেস্টিং যেটা হলো যে ধরেন একটা স্লটে কথা বলতেছে মানজুর ভাই, আ একটা স্লটে ধরেন কথা বলতেছে মানজুর ভাই, সামি এবং সুমন ভাই। তো জিনিসটা কি হচ্ছে আপনি প্যাকেজটা দেখেন যখন সামি কাছে মাইক্রোফোন যাচ্ছে, সামি কথা বলতেছে মূলত টেকনিক্যাল সাইড নিয়ে। এই জিনিসটা কেন হলো, কেন বলটা এরকম বাঁক নিল, পিচের কোন জায়গাটা ইউজ করে বল করায় বোলার কেন একটা অ্যাঙ্গেল পেল, এই ব্যাপারগুলো ও বিশ্লেষণ করতেছে। মানজুর ভাই মানে একদম প্রথাগত বিশ্লেষণ যেটা, সেটা করতেছে। মানজুর ভাই যেমন আমার কাছে মনে হয়েছে যে আইসাইটটা মানজুর ভাইয়ের বেস্ট। কালকে কয়েকটা ঘটনায় দেখলাম যে যখন খালি চোখে বলটা ডেলিভার করা হচ্ছে, তখন যে কয়জন ধারাভাষ্যকার সঙ্গে আছেন, মানজুর ভাই যেটা প্রেডিক্ট করতেছে খালি চোখে ওইটা হয়ে যাচ্ছে। কারণ এটা মানজুর ভাইয়ের সম্ভবত আইসাইটটা বেস্ট বা এটা দেখতে, দেখতে একটা ওই কমেন্টেটরদের এই ইয়েটা তৈরি হয়ে যায়। এখানে যখন সুমন ভাই যোগ হচ্ছে, সুমন ভাই হচ্ছে বিহাইন্ড দ্য সিন গল্পটা করতেছে। দেখা যাচ্ছে তাসকিনের একটা ডেলিভারি নিয়ে কথা হচ্ছে। একদম তাসকিনের শুরুর দিকে এই ডেলিভারিটা কিভাবে ছিল, এই ডেলিভারিটার বিবর্তন কি হয়েছে, এই স্টোরি লাইনটা সুমন ভাই রিলেট করতে পারতেছে। আর সবচেয়ে বড় কথা ২২ গজে কি ঘটে? অন্য ধারাভাষ্যকারদের তো এটা বলা খুব কঠিন যে এইরকম হাই ভোল্টেজ ম্যাচের ২২ গজে কি ঘটে? সেই ব্যাপারগুলো সুমন ভাই বলতে পারতেছে। খুব ভালো করে রিলেট করতে পারতেছে, ইনসাইটটা দিতে পারতেছে। আবার হান্নান ভাই যখন আসতেছে, হান্নান ভাই তো সুমন ভাইও অনেকদিন ধরে নির্বাচক, অনেকদিন ধরে বিসিবির সঙ্গে আছে। কিন্তু হান্নান ভাইয়ের সুবিধা হচ্ছে হান্নান ভাই আমাদের এজ লেভেল টিমগুলোর সঙ্গে খুব জড়িত। একই সঙ্গে জাতীয় দলের নির্বাচক সে, আবার এজ লেভেল টিমগুলারে দেখে। ফলে একদম বাচ্চা, বাচ্চা ছেলেপেলেরা যখন পারফর্ম করতেছে, তখন জাস্ট এই আগের এশিয়া কাপে ও কি করছে, কেন করছে, কিভাবে করছে এগুলো বলতেছে। যেমন গতকালকে একটা জিনিস আমার মনে আছে, মোহর নামে একটা ফাস্ট বোলার আছে। ও বারবার শর্ট বল দিচ্ছে আর ছক্কা খাচ্ছে। তখন হান্নান ভাইয়ের কণ্ঠ শুনে মনে হলো যে হান্নান ভাই বেশ রেগে গেছে। অ্যাজ দেয়ার গার্জিয়ান হান্নান ভাই তো ওরে পুরোপুরি চেনা আছে যে ও ঠিক কেন এই কাজটা করতেছে। তখন হান্নান ভাই বলতেছে যে ও আগে থেকে মাঠে ঠিক করে নামছে যে ও শর্ট বল করবে। কারণ ও দেখছে যে গতকালকে শর্ট বল করে তাসকিন এক গাদা উইকেট পাইছে। অ্যান্ড সে বলতেছে, "বাবা তোমার বুঝতে হবে যে তাসকিন ওই ডেলিভারিগুলো যে শটগুলো করছে, ওই শটগুলা করছে হচ্ছে ১৩৫ কিলোমিটারের উপরে পেসে। ওইটারে কপি করতে পারে চাইলে নাহিদ রানা।
কারণ সে আরও পেসে ওইটা করবে। বা হাসান মাহমুদ পারে। কিন্তু তুমি ১২২-২৩ কিলোমিটারে যদি শর্ট বল করো ওইটা মোয়ার মতো হয়ে যাবে। যে কেউ মেরে দিবে। ফলে তোমার লিমিটেশন কি, তোমার শক্তি কি এটা তোমার জানতে হবে। তুমি গুড লেন্থে বল করবা। তোমার যখন মিডিয়াম পেসার, তোমার পেস যখন অত বেশি না, তুমি গুড লেন্থে বল করবা। এই যে ব্যাপারগুলো ওরা বলতেছে, একেকটা খেলোয়াড়কে ধরে এইটা নিয়ে আলোচনা করতেছে বা সেম সিচুয়েশন সে যখন মুখোমুখি হয়েছিল। হান্নান ভাই গতকালকেই দেখলাম সোহাগ গাজীর বল বিশ্লেষণ করতেছিল যে সোহাগ গাজী কিভাবে বেশি উইকেট পায়। সোহাগ গাজীর মূল উইকেট পাওয়ার ক্ষমতা হচ্ছে যে সে যখন অ্যাওয়ে টার্নটা করায়। মানে অফ স্পিনারের বল তো ভেতরে ঢোকার কথা, যেটাকে আমরা দুসরা বলি। দুসরাটা যখন করায়, দুসরা করলে সে বেশি উইকেট পায় এবং ওই বলটা যদি একটু স্কিড করে। এবং সেই জায়গাটায় সে বলতেছিল যে সোহাগ হচ্ছে নিজের এই স্ট্রেংথটা খুব সবসময় কাজে লাগায় না। লাগাইলে আজকে সোহাগ অন্য জায়গায় থাকতো। মানে এই যে ইনসাইটগুলা, এগুলো জানা খুব জরুরি, খুব জরুরি। সারা দেশের মানুষ যখন এগুলা শুনবে, এগুলা জানবে, তখন না আমরা আসলে জোয়ারি কথাবার্তা বেশি বলবো না। হুট করে একটা ছেলে ১০০ রানের একটা ইনিংস খেলে ফেলল। সঙ্গে, সঙ্গে আমরা তার জাতীয় দলে দাবি করলাম। কিংবা আমাদের পটেনশিয়াল একটা ছেলে ভালো করতে পারতেছে না। যেমন জিসান এখনো পর্যন্ত এই বিপিএলে ভালো করতে পারে নাই। আমরা দাবি করলাম জিসানরে আর টপ লেভেলে খেলানো যাবে না। এগুলো তখন হয় যখন আমরা ক্রিকেটের ইনসাইড বুঝতে না পারি। যখন আমরা ক্রিকেটের টেকনিক্যাল দিকটা বুঝতে না পারি। তো এতদিন তো আমাদের বিরাট একটা সমস্যা ছিল যে আমরা এই জিনিসগুলো মিস করতেছিলাম। এগুলো তো সরাসরি আমি বুঝবো না রে ভাই। আমি তো ক্রিকেটের লোক না। আমি উঠে আসছি অন্য ব্যাকগ্রাউন্ড থেকে। আমার এটা বিশেষজ্ঞদের কাছ থেকে শুনতে হবে। আমি বলতে সারা দেশের সাধারণ দর্শকদের কথা বলতেছি। বিশেষজ্ঞরা আমাকে বলবেন যে, "দেখেন এই যে ২০ রানের ইনিংসটাও খেলছে, এইটা অমুকের সেঞ্চুরির চেয়েও বড়।" কেন? ও পরিস্থিতি বুঝাবেন, কন্ডিশন বোঝাবেন, বোলিং বোঝাবেন, সবকিছু বলবেন। তখন সারা দেশের মানুষ কনভিন্স হবে যে, "না ওকে, এই ছেলে পারফরম্যান্স এর অর্থ হচ্ছে এই।" সেই জিনিসটা না হলে আসলে সারা দেশের মানুষ একটা মিসকমিউনিকেশন এ ভোগে। আমি সবসময় বলি সাংবাদিকরা এবং ধারাভাষ্যকাররা আসলে ক্রিকেটের সঙ্গে সাধারণ মানুষের একটা সেতুবন্ধন তৈরি করেন। সাধারণ মানুষ যেন সত্যিকারের ক্রিকেটটা বুঝতে পারে, সত্যিকারের ব্যাপারটা জানতে পারে, সেই রোলটা প্লে করেন। সেখান জায়গাটায় ধারাভাষ্যকাররা মেইনস্ট্রিম সাংবাদিকদের চেয়ে, মানে যাদেরকে আমরা মেইনস্ট্রিম মনে করি, আমি এটাকেও সাংবাদিকতা মনে করি। সেই লেখা সাংবাদিকতা বা টিভি সাংবাদিকতার চেয়েও বড় রোল প্লে করেন ধারাভাষ্যকাররা। কারণ তারা লাইভ অ্যাকশনে কথা বলেন, ওটা অনেক বেশি মানুষ শোনে, অনেক বেশি মানুষ ওটা বোঝে। ফলে এই জিনিসটা আমাদেরকে নতুন একটা সেন্সেশন দিল, নতুন একটা যুগ উপহার দিল। আমি বলব যে টি স্পোর্টস এই যে মহৎ কাজটা করলো, এটা আসলে উচিত এখন মেইন চ্যানেলে নিয়ে যাওয়া। সেটা এমনও হতে পারে যে টি স্পোর্টস হয়তো টি স্পোর্টসের হাতে আমি যতদূর জানি একাধিক চ্যানেল আছে। কোনো একটা চ্যানেলে বাংলা চালালো, কোনো একটা চ্যানেলে ইংরেজি চালালো। আমি মনে করি যদি বিকল্প না থাকে তাহলে শুধু বাংলা চালানো ভালো। কারণ আমাদের বিপিএল এর ভিউয়ার মূলত বাংলাদেশীরা। এটা বাইরে খুব একটা ভিউ নাই। এদের জন্য একটা চ্যানেল এই মানের ইংরেজি দিয়ে, ইংরেজি নিয়ে আরেকদিন বলবো। এই মানের ইংরেজি দিয়ে অকুপাই করে রাখার কোনো অর্থ হয় না। যেখানে তার থেকে ৭.৫ গুণ বলছিলাম আমি কালকে ফেসবুক স্ট্যাটাসে। যেখানে তার থেকে ৭.৫ গুণ বেশি স্ট্যান্ডার্ডের ধারাভাষ্য বাংলায় হচ্ছে। সাধারণ মানুষকে এই ধারাভাষ্যটা শোনানোর সুযোগ করে দেওয়া উচিত। আমি টি স্পোর্টসের কাছে একান্তভাবে অনুরোধ করতে চাই যে আপনারা জিনিসটাকে মেইনস্ট্রিমে আনেন। শুধু অনলাইনে আটকায় রাখেন না, জিনিসটাকে টিভির পর্দায় আনেন। প্রয়োজনে ২ টো চ্যানেল যদি করতে পারেন ভালো, নতুবা মেইন ধারাভাষ্যটাই বাংলা করে ফেলেন। সেটা হলে মানুষ খুব উপকৃত হবে এবং মানুষ খুব আনন্দ পাবে। এই একেবারে শেষ সময়ে আমি আমার দাদাভাই আব্দুল হামিদ ভাইয়ের প্রসঙ্গে আর ১ টা ২ টো লাইন একটু বলতে চাই। আমি হামিদ ভাইরে, দাদাভাইরে বহুবার বলছি যে, "দাদাভাই একটা বই লেখা উচিত আপনার। আপনার হাত দিয়ে একটা জিনিস শুরু হয়েছিল, আপনি একটা রেভুলেশন করে বাংলা ধারাভাষ্য শুরু করছেন এবং সেটা এখন কোথায় গেছে?" তখন অবস্থা খুব খারাপ ছিল। দাদাভাই নিজেও খুব ব্যথিত ছিলেন। অত্যন্ত বিনয়ী মানুষ, অত্যন্ত ভদ্রলোক বলে কাউকে কখনো আক্রমণ করে কথা বলতেন না। কিন্তু এটা আসলে ওনার বলা উচিত ছিল, লেখা উচিত ছিল যে বাংলা ধারাভাষ্যের ইতিহাসটা কী? তো দাদাভাই আমাকে সবসময় বলতেন যে, "এই দাদাভাই তুমি না ভালো লেখো, এটা তোমার লেখা উচিত।" আর আমি সবসময় বলতাম যে, "আমার তো কোনো স্টেক নাই দাদাভাই। আমি তো এটা বুঝি না। আমি এটা লিখবো কেন?" উনি বলতেন, "না, তোমার এটা লেখা উচিত।" যাই হোক, আমি জানি না শেষ পর্যন্ত দাদাভাই চলে গেলেন এবং আমি ছোট্ট একটা অফ টপিক ইনফরমেশন দেই দাদাভাই সম্পর্কে। দাদাভাই সবসময় ওই যে পাতাটা শেষ হয়ে গেলেই বাড়ি চলে যেতেন। এত আড্ডাবাজ মানুষ ছিলেন, সারাদিন আড্ডা দিতেন। এই প্রেস ক্লাবে আড্ডা দিতেন, এই স্টেডিয়াম পাড়ায় আড্ডা দিতেন, পত্রিকা অফিসে আড্ডা দিতেন। কিন্তু সন্ধ্যার পর কাজ শেষ হয়ে গেলে আর কোথাও দাঁড়াতেন না। বাড়িতে চলে যেতেন। আমরা ২-১ দিন দেখার পরে, মানে অন্য কলিগরা অভ্যস্ত ছিল। আমি ২-১ দিন দেখার পরে বললাম, "কি দাদাভাই বাড়ি ফেরার এত তাড়া কেন?" তো বলে, "তোমার দিদিভাই অস্থির হয়ে যাবে। আমি যদি না ফিরি সে অস্থির হয়ে যাবে। আমাদের তো পরস্পরের দেখা ছাড়া কারোর দেখার নাই। আমি ওরে দেখে রাখি, ও আমারে দেখে রাখে।" এবং দাদাভাই বিভিন্ন কথাবার্তার শেষে হঠাৎ উদাস হয়ে যেতেন।
যে জানো দাদাভাই আমার একটা ভয় হয় যদি আমি আগে চলে যাই তাহলে ওকে কে দেখে রাখবে? আর ও যদি আগে চলে যায় আমাকে কে দেখে রাখবে? খুবই ইন্টারেস্টিং মানে এটা ঠিক আ ইন্টারেস্টিং বলা ঠিক হবে না। মানে আ স্রষ্টার কি অসাধারণ খেলা। ওনাদের সেই প্রার্থনাটা পূর্ণ হয়েছে দাদাভাই মারা যাওয়ার একদিনের মাথায় দিদিভাইও মারা গেছেন। তো এইটাই হয় মানে ওনার ভালোবাসার গুরুত্বটা বোঝাইতে বললাম যে উনি মানুষকে কিরকম ভালোবাসতেন। তো সেই ভালোবাসা থেকে উনি চাইতেন যে একদিন বাংলা ধারাভাষ্যের সুদিন আসবে। উনি সবসময় বলতেন যে, "আমরা যে ধারাভাষ্য দিয়ে আসছি এখন যদি আমি দিতাম ওই ধারাভাষ্য দিতাম না। আমি হয়তো কলোকাল ল্যাঙ্গুয়েজ এ কথা বলতাম। আমি ওই শান্তিনিকেতনী ভাষায় হয়তো এখন কথা বলতাম না। আমি ধারাভাষ্য দিলে এখন আর বল বয় বল বর্ণনা দিতাম না। আমি চেষ্টা করতাম আমার খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা বলার বা খেলাটা বিশ্লেষণ করার।" মানে উনি কিন্তু সেই কত সালে সেই সময় আমাকে বলতেছিলেন যে ধারাভাষ্য কিভাবে চেঞ্জ হওয়া উচিত সেটা কিন্তু উনি বুঝতেন। কিন্তু শেষ দিকে তো আর ওই দিকে যেতেন না, ওই পাড়ায় যেতেন না। ফলে উনি এই নিজের আইডিয়াটা ওইভাবে দেখাতেও পারেন নাই। আজকে দাদাভাই নিশ্চয়ই উপর থেকে এই দৃশ্য দেখে এই যে সুমন ভাই, সামি বা হান্নান ভাই বা মঞ্জুর ভাই ওনরা যে ধারাভাষ্য দিচ্ছেন, এটা দেখে আর কেউ না হোক আব্দুল হামিদ যিনি এই ধারাভাষ্যের বীজটা বপন করে গেছিলেন, তিনি নিশ্চয়ই খুশি হচ্ছেন। তিনি নিশ্চয়ই আজকে অন্তত তার আশেপাশে যারা আছে তাদেরকে ঠিক পিঠে হাত রেখে বলতেছেন, "দেখছো দাদাভাই আমি এই দিনটার স্বপ্ন দেখছিলাম। আমি বলছিলাম যে বাংলা ধারাভাষ্যে একদিন সুদিন আসবেই। এই সেই সুদিন দাদাভাই এই দিনটা আমরা ওরা আমাকে কিছু বলুক বা না বলুক আমি সবার হয়ে আপনার উদ্দেশ্যে উৎসর্গ করতেছি। যে এই সুদিন আপনিই তৈরি করে দিয়ে গেছেন দাদাভাই। সবাই ভালো থাকবেন এবং আমার দাদাভাই আব্দুল হামিদের জন্য প্রার্থনা করবেন। শুধু তাই না, আরো যারা প্রয়াত হয়েছেন আমাদের খোদাবক্স মৃধা অন্য যারা কিংবদন্তি ধারাভাষ্যকার মিন্টু ভাই যারা প্রয়াত হয়েছেন সবার জন্য প্রার্থনা করবেন যে ওনরা আমাদেরকে কিন্তু এই বাংলা ধারাভাষ্য দিয়ে গেছেন। এখন আমাদের কাজ হচ্ছে আমার মতো অক্ষমের কাজ না তো যারা সক্ষম তাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে আরো অন্য স্তরে নিয়ে যাওয়া। তাতেই ওনরা খুশি হবেন। সবাই ভালো থাকবেন।